আমি এই ভিডিওতে WRM মানে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের জন্য রিভার অ্যান্ড রিভার ট্রেনিং ওয়ার্কসের ইন্ট্রোডাকশন পার্টটা বলে দিচ্ছি। তোমাদের রিভার ট্রেনিং ওয়ার্কের একটা ডিটেলস ভিডিও লেকচার অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি, যেখানে রিভার ট্রেনিং ওয়ার্ক ডিটেলস বলা আছে, কিন্তু সেখানে একটা জিনিস মিস ছিল, সেটা হচ্ছে রিভার কি, রিভারের ক্লাসিফিকেশনগুলো কি কি। ঠিক আছে, তো এই ভিডিওটাতে আমি সেগুলো বলে দিচ্ছি। জাস্ট ওয়েট, আমি পিপিটিটা প্রেজেন্ট করে নিই। আই হোপ তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো আজকের টপিক হচ্ছে রিভার অ্যান্ড রিভার ট্রেনিং ওয়ার্কসের ইন্ট্রোডাকশন। তো হোয়াট ইজ রিভার? আগে আমাদেরকে জানতে হবে এই রিভার জিনিসটা কি। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, আমরা যে ওয়াটারটাকে কিভাবে রিসোর্স করে খুব ইজিলি ম্যানেজ করে সুন্দর করে কিভাবে আরো ভালোভাবে ওয়াটার নিয়ে আমরা কাজ করতে পারি, ওয়াটার কি করে সেফ রাখতে পারি, ওয়াটারকে কিভাবে ইউটিলাইজ করতে পারি, এই সব কিছু নিয়েই তো আমাদের ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। জল আমরা কি কিভাবে কাজে লাগাতে পারি, কি কিভাবে সেভ করতে পারি। তো তার আগে যেটা আমরা জেনেছিলাম যে জলটা কোথা থেকে আসে, মেনলি আমরা জল পাই দু রকম ভাবে। একটা হচ্ছে বরফ থেকে, আর একটা হচ্ছে বরফ থেকে ওইভাবে পাই না, একটা নদী থেকে পাই, সারা বছর পাই। আর একটা হচ্ছে বৃষ্টির জল পাই। এবার এই নদী থেকে যে জলটা পাই সেটার কিছু পোর্শন কিন্তু আমরা বরফ থেকে পাই, বরফ গলা জলেই তো নদী তৈরি হয়। তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে এই রিভারটা কি। So river is a ribbon like a natural flowing water course. That means মানে ফিতের মতো, মানে আমরা যদি অল ওভার ওয়ার্ল্ডের ড্রেনেজ সিস্টেম দেখি, ড্রেনেজ সিস্টেম মিনস রিভার ম্যাপ, বা অল ওভার ওয়ার্ল্ড বাদ দাও, আমরা যদি শুধু আমাদের ইন্ডিয়ার রিভার ম্যাপ যদি দেখি, তাহলে দেখবে ম্যাপে দেখলে মনে হবে ফিতের মতন চারিদিকে ব্লু কালারের কিছু একটা ছড়িয়ে রয়েছে। তো আমরা যা জলটাকে ব্লু কালার দিয়ে ডিনোট করি, ছোট থেকে আমরা ম্যাপে এটাই দেখে আসছি। সো ওটা দেখতে অনেকটা রিবন টাইপ লাগে, মানে ফিতের মতন চারিদিকে ছড়িয়ে রয়েছে। সো এটা হচ্ছে একটা ন্যাচারাল ফ্লোয়িং ওয়াটার কোর্স। এখানে আমরা কেউ ম্যানুয়ালি ওয়াটারটাকে প্লেস করি না, এটা ন্যাচারালি ফ্লো করে। কিভাবে ফ্লো করে? ইউজুয়ালি ফ্রেশ ওয়াটার, মানে রিভারের মধ্যে থেকে ফ্রেশ ওয়াটারই ফ্লো হয় মেনলি। আর যে নোংরা জল আমরা যেটা রিভারের মধ্যে থেকে যেতে দেখি, সেটার জন্য দায়ী হচ্ছে আমরা। আমরা নদীর জলকে অনেক রকম ভাবে পলিউটেড করে ফেলি। তো সেই জলটাই তখন মনে হয় যে নদীর জলটা নোংরা, বাট নদী কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেশ ওয়াটার ক্যারি করে। ওকে, আর এটা কি হয়, এটা কিভাবে ফ্লো হয়? ইট ফ্লোস ডাউনহিল ফ্রম দ্য ফোর্স অফ গ্র্যাভিটি টুয়ার্ডস অ্যান ওশান, সি, অ্যানাদার রিভার, লেক এটসেট্রা। এটা কিন্তু ডাউনহিল মানে পাহাড় থেকে নিচের দিকে নেমে আসে। কিভাবে নেমে আসে? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওপর থেকে যে কোনো জিনিস নিচের দিকেই চলে আসে। সো রিভারও কিন্তু ঠিক এইভাবেই ফ্লো হয়। ফ্লো হয়ে সে কোথায় গিয়ে মেশে? আইদার ওশান অর সি অর অ্যানাদার রিভার অর লেক, এরকম অন্য জায়গায় গিয়ে সে মিশে যায়। এবার এই রিভার কিরকম টাইপের হতে পারে? রিভার খুব চওড়া হতে পারে, ডিপ হতে পারে, আবার শ্যালো হতে পারে। এবার এমন শ্যালো হয় অনেক সময়, এমন অনেক রিভার আছে, অনেক নদী আছে যেগুলো আমরা জাস্ট পায়ে হেঁটেই ক্রস করে ফেলতে পারি, বাট ওগুলো কিন্তু রিভার। কারণ রিভারের ডেফিনেশনেই আছে ইট ইজ আ ন্যাচারাল ফ্লোয়িং ওয়াটার কোর্স। ন্যাচারালি ওয়াটার যেখান থেকেই ফ্লো করবে সেটাই হচ্ছে রিভার। হ্যাঁ, এবার কিন্তু তার উইথটা বেশি হতে হবে। এমন নয় যে ড্রেনের উইথের কোনো একটা জায়গা থেকে
ওয়াটার ফ্লো করছে সেটাকে আমরা রিভার বলছি, এটা হয় না, কারণ রিভার মেনলি অনেকটা উইথ নিয়েই কিন্তু হয়। হ্যাঁ, এবার সে ছোট ছোট পার্টে ভাগ হয়ে যেতে পারে, সেটারও একটা ক্লাসিফিকেশন আছে, সেটা ওয়ান টাইপ অফ রিভার, সেটা আমরা পরে জানবো। In some case, a river flows into the ground and becomes dry, যেটা আমরা এক্সাম্পল জানি সরস্বতী নদী, আমরা জানি যে সরস্বতী নদী নাকি মাটির নিচ থেকে ফ্লো হয়। হ্যাঁ, এটা কিছুটা পোর্শন মাটির নিচ থেকে ফ্লো হয়, আর কিছুটা পোর্শন মাটির ওপর থেকে ফ্লো হয়। এবার মাটির নিচ থেকে যে পোর্শনে ফ্লো হচ্ছে সেটার ওপর থেকে আমরা দেখে কি ভাববো, যে রিভারটা এখানে ড্রাই হয়ে রয়েছে, ঠিক আছে। এবার সে যখন অন্য কোনো রিভার বা অন্য কোনো সাগর সমুদ্রের সাথে যখন মিট করছে, তখন সেখানে আমরা সারফেসের ওপরে জল দেখতে পাচ্ছি। তো এটাও ওয়ান টাইপ অফ রিভার, সেটাও আমরা পরে জানবো এই টাইপের রিভার গুলোকে কি রিভার বলে। ওকে, তাহলে ওয়াটার এই সরি রিভার কি এটা আমরা বুঝলাম। দেন হচ্ছে ক্লাসিফিকেশন অফ রিভার। ক্লাসিফিকেশন অফ রিভার, দেখো আমরা রিভারকে 1 2 3 4 5 6 রকম ভাবে ক্লাসিফাই করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ বেসড অন টোপোগ্রাফি অফ রিভার বেসিন। ওকে, রিভার যেখান থেকে তৈরি হচ্ছে, রিভারের যে বেসিন তার টোপোগ্রাফিক্যাল সিচুয়েশনের উপর বেস করে আমরা রিভার ক্লাসিফাই করতে পারি। দেন আর একটা কিভাবে পারি, সেটা হচ্ছে বেসড অন রিভার স্টেজ। রিভার কোন স্টেজে রয়েছে, রিভার যখন ফ্লো করছে সে কি স্টেজে ফ্লো করছে, আমরা সেভাবেও রিভারকে ক্লাসিফাই করতে পারি। অ্যান্ড থার্ড ওয়ান ইজ শেপ ইন প্লেনস, মানে যে প্লেনের ওপর থেকেও যাচ্ছে, যে সারফেসের ওপর থেকেও যাচ্ছে, সে কি টাইপের শেপ তৈরি করেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা রিভারকে ক্লাসিফাই করতে পারি। দেন হচ্ছে ফ্লাড হাইড্রোগ্রাফ। হাইড্রোগ্রাফ তোমরা অলরেডি পড়ে এসেছো, ইরিগেশনে পড়েছো, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টেও হাইড্রোগ্রাফ কিন্তু তোমাদের আছে। এবারে ফ্লাড হাইড্রোগ্রাফ মিন্স ফ্লাড হলে কোন রিভার কিভাবে রিয়্যাক্ট করবে, সেখানে তার ওয়াটার ফ্লোর কি চেঞ্জেস আসবে, সেটার উপর বেস করেও কিন্তু আমরা রিভারকে আলাদা করতে পারি। দেন হচ্ছে লাইফ স্টেজ, মানে রিভারটা তার লাইফের কোন স্টেজে রয়েছে তার বেসিসে আমরা রিভারকে আলাদা করতে পারি। আর লাস্ট ওয়ান ইজ লোকেশন। লোকেশন হচ্ছে রিভারটা কোথায় আছে, কোথা থেকে তৈরি হয়েছে, এই সব কিছুর বেসিসে আমরা ক্লাসিফাই করতে পারি। এবার ফার্স্ট যেটা ছিল টোপোগ্রাফি অফ রিভার বেসিন। রিভার বেসিন মিন্স রিভার কোনো একটা জায়গা থেকে, মানে রিভারের যে সোর্স, যে উৎপত্তি স্থল, সেখান থেকে তৈরি হয়ে সে যখন ফ্লো হতে শুরু করে, কিছু রিভার আছে যেগুলো ওই পাহাড়ি অঞ্চলের মধ্যেই শেষ হয়ে যায়। দিস ইজ কল্ড আপার রিসেস ইন হিলস, মানে পাহাড়েই তৈরি হয়, পাহাড়ি অঞ্চলের মধ্যেই শেষ হয়ে যায়, এইরকম একটা ব্যাপার থাকে। আর সেটার আরো একটা ভাগ হচ্ছে লোয়ার রিসেস ইন অ্যালুভিয়াল প্লেনস। অ্যালুভিয়াল প্লেনস মিন্স হচ্ছে অ্যালুভিয়াল সয়েল, তোমরা পড়ে এসেছো জিওটেককে, যে অ্যালুভিয়াল সয়েল কাকে বলে, সেই অ্যালুভিয়াল সয়েল কিভাবে তৈরি হয়, কেন তার নাম অ্যালুভিয়াল সয়েল হয়েছে, সেটাও তোমরা জেনে এসেছো। সো অ্যালুভিয়াল প্লেনস মিন্স সমতল ভূমিতে যে রিভার গুলো ফ্লো করে সেগুলোকে বলা হয় লোয়ার রিসেস ইন অ্যালুভিয়াল প্লেনস। দ্যাট মিন্স পাহাড় থেকে তৈরি হয়েছে, দেন সেগুলো ফ্লো হতে হতে তার লেন্থ এতটাই বেশি, তার ফ্লোয়িং লেন্থ এতটা বেশি যে সেগুলো সমতল ভূমিতে চলে এসেছে। কারণ আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম না, 4টে ভাগ থাকে ভূমির, একটা হচ্ছে পার্বত্য অঞ্চল, দেন মালভূমি অঞ্চল, দেন সমভূমি অঞ্চল, আর লাস্টেরটা হচ্ছে কি বলে ওটাকে, মানে বদ্বীপ অঞ্চল, যেখানে গিয়ে নদী তার নদী কোনো সমুদ্র, বড় কোনো সমুদ্র বা সাগরের সাথে যখন মিট করছে। তো এই আপার রিচেস ইন হিলস এর ওপর বেস করে আমরা দুটো টাইপের রিভার করতে পারি, একটা হচ্ছে ইনসিস্ট রিভার অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ বুলডার রিভার। আর লোয়ার রিচেস ইন অ্যালুভিয়াল প্লেন্স এর রেসপেক্টে রিভারকে আমরা তিনটে ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে এগ্রেডিং রিভার, একটা ডিগ্রেডিং রিভার, একটা স্টেবল রিভার। রিভার স্টেজের উপর বেস করে রিভার দুটো টাইপের হয়, একটা হচ্ছে ডেল্টাইক রিভার আর একটা হচ্ছে থাইডাল রিভার।
শেপিং প্লেন্স এর উপর বেস করে রিভার তিনটে টাইপের হয়, একটা স্ট্রেট রিভার, একটা মেন্ডারিং রিভার, আর একটা হচ্ছে ব্রাইডেড রিভার। মেন্ডারিং আমরা জানি কিন্তু কি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, আমরা বাংলায় যেটাকে পড়ে এসেছিলাম ছোটবেলায়, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কখন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এটা আমরা জানি সবাই। দেন হচ্ছে ফ্ল্যাট হাইড্রোগ্রাফের উপর বেস করে দুটো টাইপের হয়, একটা হচ্ছে ফ্ল্যাশি রিভার, একটা হচ্ছে নর্মাল রিভার। লাইফ স্টেজের উপর বেস করে তিনটে টাইপের হয়। নাম্বার ওয়ান ইজ ভার্জিন রিভার, সেকেন্ড ওয়ান ইজ ম্যাচিওর রিভার, আর লাস্ট ওয়ান ইজ ইয়ং রিভার। আর লোকেশনের উপর বেস করে দুটো টাইপের হয়, একটা হচ্ছে হিমালয়ান রিভার, একটা হচ্ছে নন হিমালয়ান রিভার। হিমালয়ান রিভার কোনগুলোকে বলে, যে নদীগুলো হিমালয় থেকে তৈরি হয়েছে। আর নন হিমালয়ান হচ্ছে যে নদীগুলো নর্মাল মানে হিমালয় থেকে তৈরি হয়নি, বিন্ধ্য পর্বত, তারপর কি বলে আরাবল্লী পর্বত, এইসব জায়গা থেকে যে রিভার গুলো তৈরি হয়েছে এগুলোকে বলা হয় নন হিমালয়ান রিভার। এই হিমালয়ান রিভার মেনলি আমাদের ইন্ডিয়াতে, আমরা যদি ইন্ডিয়ার কথা যদি ভাবি, আমাদের ইন্ডিয়ার নর্থ অ্যান্ড ইস্টার্ন পার্টে আমরা যে যে নদীগুলো দেখতে পাই সেগুলো সব মানে ম্যাক্সিমামটাই হিমালয়ান রিভার। আর নন হিমালয়ান রিভার হচ্ছে আমরা সাউথের দিকে, আমাদের ইন্ডিয়ার সাউথের দিকে যে রিভার গুলো দেখি সেগুলো, সেগুলোর মধ্যে মানে সেগুলো সবই মোটামুটি ধরতে গেলে নন হিমালয়ান রিভার থাকে। কারণ হিমালয় থেকে যে নদীগুলো তৈরি হচ্ছে, যে নদীগুলোর উৎপত্তিস্থল হিমালয় পর্বত, সেখান থেকে অতটা ডিস্টেন্স ক্রস করে পুরো ইন্ডিয়ার সাউথে যাওয়া পসিবল নয়, মানে অতটা ওয়াটার ফ্লো হয় না। কারণ অনেক জায়গায় স্লোপ যেটা থাকে মানে ন্যাচারাল যে গ্রাউন্ড স্লোপ সেটা যদি ফ্ল্যাট হয়ে যায়, সো রিভার কিভাবে ফ্লো করে, রিভারের ওয়াটারটা কিভাবে ফ্লো করে, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ফ্লো করে, যে ফোর্স অফ গ্র্যাভিটি জন্য সে আস্তে আস্তে নিচের দিকে নামে। তো সেখানে যদি সে ফ্ল্যাট প্লেনে যদি চলে আসে, ফ্ল্যাট স্লোপে যদি চলে আসে, তাহলে সে তো কি বলবো ফ্লো করতে পারবে না। তো তার জন্য ওই পুরো নর্থ থেকে তৈরি হয়ে পুরো সাউথ পর্যন্ত যাওয়া হিমালয়ান রিভার গুলোর পক্ষে পসিবল নয়। তো আমাদের ইন্ডিয়াতে সাউথ আর ইস্টার্ন পার্টে আমরা যে যে নদীগুলো দেখতে পাই সেগুলো ম্যাক্সিমামই হিমালয়ান রিভার। আর সাউথের দিকে আমরা যে সাউথ, তারপর ইস্টার্ন সাউথ এই পোর্শনে যে নদীগুলো দেখতে পাই সেগুলো সবই নন হিমালয়ান রিভার। ওকে, দেন আমরা এক একটা করে রিভারের একটা করে এক্সাম্পল বা স্যাম্পল দেখে নিই। হচ্ছে ইনসিস্ট রিভার। ইনসিস্ট রিভার কোনগুলোকে বলে, এই রিভার গুলো ওয়েল ডিফাইন্ড হয়। ওয়েল ডিফাইন্ড হয় মিনস এগুলোকে মানে এর যে চলার পথটা, এর যে ফ্লোয়িং পথটা সেটা খুব ভালোভাবে ডিফাইন করা যায়, ঠিক আছে। আর এর যে বেড হয়, রিভার বেড মানে রিভারের নদীর যে নিম্ন যে ভাগটা, রিভার বেডটা মানে যে বেডের ওপর থেকে, যে সারফেস লেয়ারের ওপর থেকে ওয়াটারটা ফ্লো করছে তাকে বলা হয় রিভার বেড। সেই রিভার বেডটা তে ইরোশন খুব কম হয়, মানে আমরা জানি তো যে নদীর জলের সাথে নদী যে পথ থেকে আসে সেই পথে সে পাহাড়ি অঞ্চলে সে কি পায়, নুড়ি পাথর এইসব পায়, সেগুলো কিন্তু ওরা ফ্লো করতে করতে নিয়ে আসে। আর সেখান থেকেই ওই ফ্লো করতে 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 যখন সেই পাথর নুড়ি এগুলো যখন সারফেসের সাথে যখন ফ্রিকশন হয়, সারফেসের সাথে যখন ফ্রিকশন হয় তখন সেগুলো কি হয়, ভেঙে ভেঙে ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায়। সেখান থেকেই কিন্তু সয়েল তৈরি হয়েছিল। এটা আমরা সয়েল ফর্মেশন মানে অরিজিন অফ সয়েলে কিন্তু এটা আমরা জেনে এসেছিলাম, এইভাবে সয়েল তৈরি হয়েছে। আর এই ফ্রিকশনের জন্য আরো একটা জিনিস হয়, এই ফ্রিকশনের জন্য কি হতে পারে, রিভারের যে বেডের যে ডেপথ থাকে সেটা ইরোড হতে হতে মানে বারবার যদি নুড়ি পাথর সেই সারফেসের উপর যদি ঘষা খায়, যদি ফ্রিকশন হয়, তাহলে কি হবে, ইরোশন চলে আসবে, ইরোড হবে। তাহলে কি হবে যে রিভারের যে ন্যাচারাল বেড রয়েছে সেটা আস্তে আস্তে কি বলবো সেটার ডেপথ আস্তে আস্তে আরো বাড়তে থাকবে, কারণ ক্ষয়ে যাচ্ছে তো জিনিসটা। তো রিভার বেডে যদি রিভার বেডটা যদি সফট সারফেস হয় তাহলে কি হবে, নুড়ি পাথরের সাথে বা জলের সাথে সেখানকার সয়েল ফ্লো করে নিচের দিকে চলে আসবে, মানে জল যেদিকে যাচ্ছে সেই জলের সাথে ভেসে চলে আসবে, তাই তো। এবার পাহাড়ি অঞ্চলে যেহেতু
ওয়াটারের স্পিডটা খুব বেশি থাকে, তাই সেখানে রিভারের যে মানে বেডের যে ডেপথ সেটা কিন্তু এফেক্টেড হয় না, মানে কমে যায় না। কিন্তু আস্তে আস্তে যখন মালভূমি অঞ্চল পেরিয়ে যখন সমতল ভূমির দিকে চলে আসে, তখন কি হয়ে যায়, ন্যাচারাল যে স্লোপটা থাকে আমাদের গ্রাউন্ড স্লোপ, সেটা আস্তে আস্তে ফ্ল্যাট হচ্ছে। এবার স্লোপ যত ফ্ল্যাট হবে ওয়াটারের ফ্লো তত কমবে, তাই তো? ওয়াটার যত কম ফ্লো করবে, এবার ওই জলের সাথে যে বালি, কাদা, মাটি এইগুলো যে মিশে রয়েছে সেগুলো কি হয়ে যাবে, আস্তে আস্তে সেডিমেন্ট করতে থাকবে, তাই তো? এবার সেডিমেন্ট হয়ে কোথায় যাবে, নদীর যে নদীর নিচে যাবে, মানে বেডের ওপর আস্তে আস্তে জমতে থাকবে। এবার বেডের ওপর যদি জমতে থাকে ওই বালি, মাটি, পলি এগুলো যদি জমতে থাকে, তাহলে কি হবে, নদীর যে অ্যাকচুয়াল যে ডেপথ ছিল, ঠিক আছে, সেটা আস্তে আস্তে কমতে থাকবে। এবার নদীর ডেপথ যদি কমতে থাকে, নদীর ওয়াটার ক্যাপাসিটি কি হয়ে যাবে, কমে যাবে। মানে আগে নদীর ডেপথ ছিল 5 মিটার, এবার সেখান থেকে যতটা জল ধরতো সেই নদীতে, ওই 5 মিটার ডেপথে যতটা জল ধরতো, এখন সেই ডেপথ কমে গিয়ে, মানে নদীর নিচে পলি জমে সেই ডেপথটা এখন 3.5 মিটার হয়ে গেছে, 3.5 মিটার হয়ে গেছে। দ্যাট মিনস 1.5 মিটার কি ইনক্রিজ করে গেছে রিভার বেড। এবার রিভার বেড যদি 1.5 মিটার যদি ওপরে উঠে আসে, দ্যাট মিনস কি হবে, রিভারের যে ওয়াটার ক্যাপাসিটি সেটা হ্যাম্পার হচ্ছে, সেটা কমে যাচ্ছে। এবার যখনই রিভারের ওয়াটার ক্যাপাসিটি কমে যাবে, তখন কি হবে, আগে মেইনলি রেনি সিজনে কি হয়, জল বেশি এসে যায়, তাই তো, রিভারে জল বেশি ফ্লো করে। তো রেনি সিজনে যখন মানে জল বেড়ে যাবে, ওয়াটার ক্যাপাসিটি তো রিভারের কমে গেছে, তখন কি হবে, রিভার ব্যাংক উপচে জলটা দু সাইডে চলে যাবে, তাই তো? এবার যখনই রিভার বেডের হাইট যখনই কমতে থাকবে, দ্যাট মিনস নদীর নিচে যত পলি জমতে থাকবে, তত রিভারের ওয়াটার ক্যাপাসিটি কমে যাবে। আর ওয়াটার ক্যাপাসিটি কমে যাওয়া মিনস বন্যা হওয়ার টেন্ডেন্সি চলে আসবে, ঠিক আছে? সো ইনসিস্ট রিভার কি, ইনসিস্ট রিভার এটা মেনলি পাহাড়ি অঞ্চলের দিকেই দেখা যায়, যে এটার রিভার বেড, এই যে যে এখান থেকে যে ফ্লো হচ্ছে, এই রিভার বেডটা খুব হার্ডি হয়, ঠিক আছে? আর এটা খুব ওয়েল ডিফাইন্ড হয়। দ্যাট মিনস মানে এই এই যে জলের যে ফ্লো, এটা এই যে জলের ফ্লো হওয়ার জন্য যে একটা ডিফাইন্ড পাথ তৈরি হয়েছে, একটা পথ যে তৈরি হয়েছে, এই পথটা কিন্তু খুব সহজে মিশে যাবে না, মিলিয়ে যাবে না, ঠিক আছে? আমরা মার্সে বা মুনে রিসার্চ করে দেখছি না যে অনেক ওয়াটার ফ্লো এর মতন কিছু ডিফাইন্ড পাথ দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে যে এখানে কোনো একটা সময় ওয়াটার ফ্লো হতো, ঠিক আছে? এরকমই কিছু পাথ কিন্তু মার্সে পাওয়া গেছে, মুনে পাওয়া গেছে। তো এই যে এগুলো কি, মানে বছরের পর বছর যদি এগুলো থেকেও যায়, মানে এখান থেকে যদি ওয়াটার ফ্লো যদি নাও হয়, তাও কিন্তু এর যে একটা ডিফাইন্ড পাথ, এর যে একটা চলার যে পথ নদী যেটা তৈরি করেছিল, সেটা কিন্তু থেকে যাবে, ঠিক আছে? আর এটা এই ধরনের রিভার বেডে মেনলি বোল্ডার থাকে। মানে হার্ডি সারফেস কি অবভিয়াসলি মাটি হতে পারে না, বোল্ডার। পাহাড়ি অঞ্চলের দিকেই তো দেখা যায়, কারণ আমরা প্রথমেই দেখে এসেছি ইনসিস্ট রিভার কোনগুলোকে বলে, ইনসিস্ট রিভার বলা হয় আপার রিচেস ইন হিলস এর রিভার গুলোকে, মানে যে রিভার গুলো পাহাড়ি অঞ্চলের ওপর দিকে থাকে, পাহাড়ি অঞ্চলের ওপর দিকে থাকে, সেই ধরনের রিভার গুলোকে আমরা ইনসিস্ট রিভার বলি। তো এই ইনসিস্ট রিভার মানে পাহাড়ি অঞ্চল, আর পাহাড়ি অঞ্চলে তো পাথর, বোল্ডার এগুলোই তো থাকবে, ঠিক আছে? তো এর বেডটা যে হার্ড সারফেস যেটা হয়, সেটা কিন্তু মেনলি বোল্ডার বা এরকম টাইপের জিনিস দিয়েই কিন্তু হয়ে থাকে। আর এটার ডেপথটা খুব বেশি হয়, আর এটা ওয়েল ডিফাইন্ড হয়। নেক্সট হচ্ছে বোল্ডার রিভার। বোল্ডার রিভার কি, এখানে যে ছবিটা দেয়া আছে দেখো, এই ধরনের নদী কিন্তু আমরা হামেশাই পাহাড়ি অঞ্চলে দেখতে পাই। এটার পাথ দেখো ওয়েল ডিফাইন্ড নয়। ওয়েল ডিফাইন্ড নয় কেন, এখানে যদি তুমি কোনো কারণে ওয়াটার ফ্লো যদি বন্ধ করে দাও, এটা কিছু বছর পর আর দেখে মনে হবে না যে এখান থেকে কোনো ওয়াটার ফ্লো হতো।
দ্যাট মিনস এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড একটা পাথ নয়। কিন্তু তুমি দেখো এই যে রিভারটা মানে এই এই ধরনের রিভারগুলো মানে এই বোল্ডারের ওপর থেকে বোল্ডার এর মধ্যে মধ্যে থেকে যে ওয়াটার ফ্লো হয় তাদেরকেই তো বলা হয় বোল্ডার রিভার। এই বোল্ডার রিভারের কিন্তু কোনো স্পেসিফিক ডেপথ থাকে না, কারণ এই রিভারগুলো মেনলি কিন্তু সারফেসের ওপর থেকেই ফ্লো হয়, মানে এদের কোনো ডিফাইন কোনো ডেপথ কিন্তু এরা রিচ করে না। ওকে, আর এই ধরনের নদীগুলো তৈরি হয় এমার্জেন্সি পারপাস হিসাবে। এমার্জেন্সি পারপাস হিসাবে মিন্স কি, মানে ম্যানুয়াল কোনো এমার্জেন্সি পারপাসে কিন্তু এরা তৈরি হয়নি, এরা ন্যাচারালি তৈরি হয়েছে, বাট এমার্জেন্সি পারপাসে তৈরি হয়েছে মিন্স এই যে ইনসিস্ট রিভার আমরা যেটা দেখে আসলাম ওয়েল ডিফাইন্ড, এই যে ধরনের যে ওয়েল ডিফাইন্ড একটা ডেপথ নিয়ে সে ফ্লো হচ্ছে। সাপোজ কোনো কারণে বরফ অনেক বেশি গলে গেল, তো এখান থেকে তো ওয়াটার ফ্লো হচ্ছে, তারপরেও কিন্তু আরো অন্য জায়গা থেকে অন্য দিক থেকে ওয়াটার ফ্লো হতে শুরু করবে। তো সেই সময় মানে যখন ওই এমার্জেন্সি পারপাসে মানে কোনো একটা সার্টেন কোনো ইনসিডেন্টের জন্য যখন বেশি ওয়াটার হয়ে যাচ্ছে, তারা যখন ন্যাচারালি ফ্লো করেছিল তখনই কিন্তু এই বোল্ডার রিভার গুলো তৈরি হয়েছিল। এগুলো কিন্তু খুব স্টিপ হয়, মানে এই যে এই বোল্ডার রিভারের যে স্লোপটা থাকে, যে ন্যাচারাল স্লোপটা থাকে, এগুলো খুব স্টিপ হয়, ঠিক আছে, মানে ফ্ল্যাট এরিয়াতে কিন্তু এরা ফ্লো করতে পারে না। ফ্ল্যাট এরিয়াতে ফ্লো করতে পারবে না কেন? কারণ এরা তো কোনো ডিফাইন্ড পাথ তৈরি করেনি, এরা বোল্ডারের সাথে ধাক্কা খেয়ে দুটো তিনটে বোল্ডারের মাঝখান থেকে এদিক থেকে ওদিক থেকে কোনো রকম ভাবে ওয়াটারটা ফ্লো হয়। তার জন্য এইভাবে ওয়াটার ফ্লো হওয়ার জন্য কি হতে হবে, স্লোপটাকে খুব স্টিপ হতে হবে, মানে অনেকটা খাড়া স্লোপ হতে হবে। তো এই ধরনের রিভারের স্লোপ গুলো কিন্তু খুব স্টিপ হয়, আর এগুলো মেনলি ওই স্যান্ড বোল্ডার গ্রাভেল এই যে বেডটা থাকে সেই এই বোল্ডার গ্রাভেল এইগুলোরই মিক্স আপে থাকে, ঠিক আছে। আর এর যে স্লোপটা থাকে সেটা মেনলি 1/500 টু 1/1000 এর মতন থাকে, মানে এতটা স্লোপ বুঝতেই পারছো কতটা স্টিপ, 1/500 টু 1/1000। আর এর যে ওয়াটার যেটা থাকে মানে বোল্ডার রিভারের মধ্যে থেকে যে জলটা ফ্লো করে সেই জলটা খুব ক্লিন ওয়াটার হয়। কেন বলতো ক্লিন হয়? কারণ এরা তো বোল্ডারের ওপর থেকে ফ্লো করছে, এর সাথে কিন্তু মাটির কোনো টাচ নেই। আর মাটির টাচ নেই মিন্স মাটি ইরোট হচ্ছে না, আর মাটি ইরোট হচ্ছে না মিন্স কোনো সিল্ট ক্লে কিন্তু এই জলের সাথে মিক্স আপ হচ্ছে না। সো এই জলটা পুরোপুরি ফ্রেশ অ্যান্ড ক্লিন থাকে। ওকে, দেন হচ্ছে অ্যালুভিয়াল রিভার। অ্যালুভিয়াল রিভার হচ্ছে ওই ফ্লাড প্লেনের বেসিসে আমরা যখন রিভারকে ডিভাইড, ফ্ল্যাট প্লেন বলছি, ওই লোয়ার রিসেস যে রিভার গুলো থাকে মানে হিল থেকে তৈরি হচ্ছে, পাহাড় পর্বত থেকে তৈরি হচ্ছে, তৈরি হয়ে সমতল ভূমিতে ফ্লো করছে, মানে অনেকটা ডিস্টেন্স ক্রস করে সমতল ভূমিতে আসছে, সেই ধরনের রিভার গুলোকে আমরা অ্যালুভিয়াল রিভার বলি। এই অ্যালুভিয়াল রিভারের মধ্যে দেখো এখানে ছবিটা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু পুরোটাই কাদা গোলা জল, আর এখানে এতটাই পলি থাকে যে জলের সাথে অল টাইম এখানে কিন্তু কি বলবো ওই পলি মাটিগুলো কিন্তু ফ্লো হতে থাকে, ঠিক আছে। মানে ও এত পরিমাণে কি বলবো সয়েল সিল্ড বা এরকম টাইপের যে খুব ছোট যে ছোট ছোট খুব ছোট ছোট যে এগ্রিগেট যেগুলো থাকে সিল্ড, সরি এগ্রিগেট না পার্টিকেল, ছোট ছোট পার্টিকেল এগুলোর মধ্যে থেকে ফ্লো হয়, কারণ আমরা জানি ক্লে সিল্ড এগুলো খুব খুব ছোট ছোট পার্টিকেল হয়, এগুলো ডাইমেনশন খুব ছোট ছোট হয়। তো এই অ্যালুভিয়াল রিভারের মধ্যে থেকে যেহেতু সবসময় পলি ফ্লো হচ্ছে, জলের সাথে মিশে পুরোপুরি কাদা মাটি ফ্লো হচ্ছে, তাই এই রিভার গুলোর নামই হয়ে দেয়া হয়েছে অ্যালুভিয়াল রিভার। দ্যাট মিনস এই নদীগুলো থেকে সবসময় পলি মাটি ফ্লো হয়, মানে জল আর মাটি এমন ভাবে মিশে থাকে যে তুমি চাইলেও এগুলোকে আলাদা করতে পারবে না। দেন হচ্ছে ছিল যে এই যে অ্যালুভিয়াল প্লেনের মধ্যে থেকে রিভার যে ফ্লো করছে সেই অ্যালুভিয়াল প্লেনে মানে সমতল ভূমির মধ্যে থেকে যখন রিভার ফ্লো করে সেগুলোকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। আমরা ফার্স্টেই বলেছি একটা ছিল এগ্রিগেট এগ্রেডিং রিভার,
আর একটা ছিল ডিগ্রেডিং রিভার, আর একটা ছিল স্টেবল রিভার। এই এগ্রিগেটিং রিভার কি? এগ্রিগেটিং রিভার হচ্ছে, দেখো এই যে ফার্স্ট যে ছবিটা আছে, এই ওপরের ছবিটা দেখো, এটা হচ্ছে ন্যাচারাল ওয়াটার ফ্লো হচ্ছে, প্রথম ধরো তৈরি হয়েছে রিভারটা, ওকে, ফ্লো হচ্ছে, দেন আস্তে আস্তে যেহেতু অ্যালুভিয়াল এরিয়াতে তো হচ্ছে, অ্যালুভিয়াল প্লেনের মধ্যে রয়েছে, তো সে কি করতে পারে, সে কোনো একটা জায়গা থেকে তো সিল্ট, ক্লে এগুলো তো মিশিয়ে নিয়ে আসছে, ঠিক আছে? তো নিয়ে আস্তে আস্তে যদি সে ফ্ল্যাট স্লোপে চলে আসে, মানে যেখানে স্লোপটা খুবই কম, স্লোপ যখনই কম হয়ে যাবে, গ্র্যাভিটেশনাল ফোর্স এর কাজ করার যে টেন্ডেন্সি সেটাও স্লো রেটে হবে, যেহেতু স্লোপ কম, তো ওয়াটারটা খুব ইজিলি আর ফ্লো হতে পারছে না, তার স্পিড কমে গেছে, ভেলোসিটি কমে গেছে, তখন কি হচ্ছে, সে যে যে পার্টিকেল তার সাথে বয়ে নিয়ে এসেছিল, জলের সাথে যে যে পার্টিকেল গুলো ফ্লো হয়ে এসেছিল, সেগুলো আস্তে আস্তে সেডিমেন্ট হতে থাকবে। আর দেখো সেডিমেন্ট হতে হতে আগে রিভারের যে রিভার বেডের যে ডেপথ ছিল, সেটা দেখো নিচের ছবিতে দেখো, রিভার বেডের ডেপথ কিন্তু কমে গেছে। আর এটা কমে গেছে, তার পাশাপাশি এই যে পলিগুলো যে বয়ে নিয়ে আসছে, সে কি করছে, রিভার ব্যাংকে মানে নদীর দু সাইডে যে জায়গা রয়েছে, সেখানে কিন্তু দেখো আস্তে আস্তে মাটিগুলো মানে সেই পার্টিকেল গুলো এনে স্টোর করে দিচ্ছে। এগ্রেডিং রিভার হচ্ছে যে রিভারের বেড হাইট আস্তে আস্তে ফিল আপ হতে থাকে, মানে ডেপথ আস্তে আস্তে কমতে থাকে, ওকে। দেন হচ্ছে ডিগ্রেডিং রিভার। ডিগ্রেডিং রিভার হচ্ছে এগ্রেডিং রিভারের ঠিক উল্টোটা। ডিগ্রেডিং রিভার কি, আগে এখানে রিভার বেডের হাইটটা মানে সরি ডেপথটা কম ছিল, দেন আস্তে আস্তে ওয়াটার ফ্লো হতে হতে, সেটা হতে পারে ওয়াটারের স্পিড বেড়ে যাওয়ার জন্য, ওয়াটার ফ্লো হতে হতে দেখো আস্তে আস্তে রিভার বেডের হাইট কিন্তু, সরি হাইট নয় ডেপথ, রিভার বেডের ডেপথ কিন্তু দেখো আস্তে আস্তে বেড়ে গেছে, দ্যাট মিনস ডিগ্রেড করে গেছে, নিচু হয়ে গেছে। সো যে রিভারের বেড, রিভার বেড আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, দ্যাট মিনস ডেপথ আস্তে আস্তে বাড়তে থাকে, সেই রিভার গুলোকে বলা হয় ডিগ্রেডিং রিভার। আর যে রিভারের রিভার বেড আস্তে আস্তে উঁচুতে উঠতে থাকে, দ্যাট মিনস ডেপথ আস্তে আস্তে কমতে থাকে, সেগুলোকে বলা হয় এগ্রেডিং রিভার। আর স্টেবল রিভার, আর একটা ভাগ ছিল দেখবে স্টেবল রিভার। স্টেবল রিভার কি, স্টেবল রিভার হচ্ছে যে রিভার না এগ্রেডিং করছে না ডিগ্রেডিং করছে, দ্যাট মিনস সে যখন থেকে ফ্লো হওয়া শুরু হয়েছে তার রিভার বেড মোটামুটি সে নিজেই অ্যাডজাস্ট করে নিচ্ছে, সে কখনো তার রিভার বেড থেকে বেশি কি বলবো মেটেরিয়াল বা বেশি পার্টিকেল, রিভার বেডের যে পার্টিকেল সেগুলোকে সে বেশি ফ্লো হয়ে যেতে দিচ্ছে না, দ্যাট মিনস ডেপথ বাড়াতে দিচ্ছে না, ডিগ্রেডিংও হতে দিচ্ছে না, আবার তার স্লোপটা এতটাই স্মুথ অ্যান্ড কি বলবো সেলফ ক্লিনিং একটা টেন্ডেন্সি থাকে, যে সে তার রিভার বেডে কোনো এক্সট্রা পার্টিকেল সেডিমেন্ট হতেও দিচ্ছে না। আর সেডিমেন্ট যখনই হবে না, দ্যাট মিনস কি, রিভার বেডের হাইট বাড়বে না, রিভার বেডের হাইট যদি না ওঠে, দ্যাট মিনস রিভারের যে ডেপথ, ন্যাচারাল যে ডেপথ, সেটাও কমার আর কোনো ব্যাপার থাকবে না, ঠিক আছে। তো যে নদী তৈরি হওয়া থেকে তার যে ডেপথ, ন্যাচারাল যে ডেপথ, সেটাকে খুব কমতেও দেয়নি, খুব বাড়তেও দেয়নি, সেই টাইপের রিভার গুলোকে বলা হয় স্টেবল রিভার। দেন যেটা ভাগ ছিল কি ছিল, বেসড অন রিভার স্টেজ, দ্যাট মিনস রিভার কোন স্টেজে রয়েছে তার উপরে বেস করে আমরা রিভারকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডেলাটিক রিভার আর একটা হচ্ছে থাইডাল রিভার। ডেলাটিক রিভার কি, ডেলাটিক নামটা শুনেই বুঝতে পারছো, ডেল্টা শেপ যেখানে তৈরি হয়ে যায়, ডেল্টা আমরা জানি তো, স্মল লেটারের ডেল্টা নয়, ক্যাপিটাল যে ডেল্টা, কি রকম দেখতে হয়, বাংলা বয়ের মতন দেখতে হয়, যার জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ার যে, ইন্ডিয়া কেন অল ওভার ওয়ার্ল্ডের সব থেকে বড় বদ্বীপ কোনটা, হচ্ছে সুন্দরবন, আমরা জানি। এবার এই সুন্দরবনের এই যে বদ্বীপ, ব আর ডেল্টা একই রকম দেখতে হয়। তো যে রিভার কোনো কি বলবো ওশান, সি বা অন্য কোনো রিভারের সাথে যখন মিট করে, তখন যদি তার এই ডেল্টা শেপ চলে আসে, তাহলে সেই রিভার গুলোকে আমরা বলি ডেল্টাইক রিভার, ওকে। দেখো এটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গলের যে
গঙ্গা নদী যখন বে অফ বেঙ্গলে এসে মিশেছে তখন এরকম বদ্বীপ তৈরি হয়েছে যার নাম সুন্দরবন। ওকে, হচ্ছে ডেল্টা ফরমেশন ইন বে অফ বেঙ্গল। ঠিক আছে, থাইডাল রিভার কি? থাইডাল রিভার হচ্ছে, আমরা নর্মালি কি জানি, রিভার ফ্লো হয়ে এসে সাগর বা সমুদ্রে মেশে। উল্টোটাও তো হতে পারে, সাগর বা সমুদ্রের জলটাও তো ন্যাচারাল স্লোপের জন্য কোনোভাবে ফ্লো হতেই পারে, হতে পারে না? মানে সবসময় যে উঁচু, মানে সবসময় পাহাড়ের দিক থেকেই নদী এসে নিচু জায়গায় সাগর বা সমুদ্রের সাথে মিশবে, এটা তো ন্যাচারাল ব্যাপার, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই হচ্ছে, এটা একটা ন্যাচারাল ফ্লো। এবার এমনও তো হতে পারে সমুদ্রের যে সারফেস সেটা উঁচু, এবার এই সমুদ্রের জলের টেন্ডেন্সি কি সবসময় হাই লেভেল থেকে লো লেভেলে যাওয়া। সো যখনই সে স্লোপ চেঞ্জ করে ফেলছে, দ্যাট মিনস যখন ওশান বা সি এর যে লেভেল, যে সারফেস লেভেল, ওয়াটার লেভেল, তার থেকে যদি নিচু পোর্শন থাকে, সমুদ্রের ধারে যদি তার থেকে নিচু পোর্শন থাকে, তাহলে কি হবে? জল তার ন্যাচারাল টেন্ডেন্সিটাই ফলো করবে, ন্যাচারাল যে ক্যারেক্টারিস্টিক্স জলের, লো লেভেল, সরি হাই লেভেল টু লো লেভেলের দিকে যাওয়া, তখন কি হবে? এই সাগর বা সমুদ্রের জল কিন্তু ফ্লো করতে শুরু করবে। এই সাগর বা সমুদ্রের জল ফ্লো হয়ে যে নদী তৈরি হয় সেই নদীগুলোকে বলা হয় থাইডাল রিভার। ক্লিয়ার হচ্ছে? দেন হচ্ছে স্ট্রেট রিভার। এই স্ট্রেট রিভার, মেন্ডারিং রিভার আর ব্রাইডেড রিভার ছিল মেবি, ব্রাইডেড রিভার, এই তিনটে হচ্ছে শেপ ইন প্লেনস এর ওপর বেস করে হয়, মানে কি কি শেপে নদী ফ্লো হচ্ছে তার উপর বেস করে হয়। কিছু নদী থাকে, দেখো এখানে যে এক্সাম্পলটা আমি কালেক্ট করেছি, এখানে দেখো কিছু রিভার আছে যেগুলো একদম স্ট্রেট ফ্লো হয়ে যায়, ফ্লো করছে, মানে খুব একটা তাদের মধ্যে কোনো বাঁক থাকে না, মোটামুটি তারা স্ট্রেট ফ্লো করে, সেই টাইপের নদীগুলোকে বলা হয় স্ট্রেট রিভার। হচ্ছে মেন্ডারিং রিভার। মেন্ডারিং কি? অশ্বক্ষুরাকৃতি হ্রদ, আমরা ছোটবেলায় পড়েছি। দেখো এখানে যে শেপটা দেখতে পাচ্ছ, এই যে রিভারটা এখান থেকে গিয়ে এইভাবে এইভাবে এখান থেকে ফ্লো হচ্ছে, দেন আবার এতটা ঘুরে গিয়ে আবার এখান থেকে ফ্লো হচ্ছে। দেখো এখানে একটা কাট অফ তো হতেই পারে, কাট অফ মিনস আস্তে আস্তে মাটি তো ক্ষয়ে যেতে পারে, কারণ রিভারটা যখন ফ্লো হচ্ছে, রিভারের মধ্যে থেকে যখন ওয়াটার ফ্লো হচ্ছে, সে কি করবে? রিভার ব্যাঙ্কেতে ইরোশন তৈরি করবে। এবারে রিভার ব্যাঙ্কে যখন ইরোশন তৈরি করবে তখন এই মাটি এই পোর্শনের মাটি ইরোট হবে, দেন এই পোর্শনের মাটি ইরোট হবে, দেন আস্তে আস্তে কি হবে? এই যে ন্যারো যে স্পেসটা আছে সেই স্পেসটা ইরোট হতে হতে কি হবে? এখানকার যে ওয়াটার আর এখানকার যে ওয়াটার সেটা একসাথে মিট করে যাবে। এবার যখনই এরা একসাথে মিট করে যাবে তখন নদী থোড়ি না এত দূর ঘুরে ঘুরে কষ্ট করে যাবে, তখন নদী কি হবে? এখান থেকে ওয়াটারটা কি হবে? এখান থেকে জাস্ট ডাইরেক্ট এইভাবে ফ্লো হয়ে যাবে। এবার ডাইরেক্ট যখন এইভাবে ফ্লো হয়ে যাবে, এইদিকে আর ওয়াটারের ফ্লো থাকলো না, দ্যাট মিনস আস্তে আস্তে এই যে এখানে যেটা এই যে শেপটা আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে এইরকম শেপ তৈরি হয়ে যাবে, যেহেতু এখানে আর কোনো ওয়াটারের ফ্লো থাকবে না। এবার এটা দেখতে অনেকটা ঘোড়ার পায়ের মতন, খুরের মতন, তাই এই শেপের নাম হয়েছে, বাংলাতে আমরা যেটাকে ছোটবেলায় পড়ে এসেছিলাম অশ্বক্ষুরাকৃতি হ্রদ, আর ইংলিশে এটাকে বলে মেন্ডারিং রিভার। ঠিক আছে, এই টাইপের রিভার এরকম শেপে দেখো, এই এখানে এক জায়গায় মেন্ডারিং তৈরি হয়েছে, এখানে হওয়ার মানে খুব তাড়াতাড়ি হবে সেটা শেপ দেখেই বোঝা যাচ্ছে, মানে কোনো একটা টাইমে এই জায়গাটাতেও এরকম হয়ে যাবে, তখন এই পোর্শনটা পুরো ফাঁকা থাকবে, তখন কি হবে? রিভারটা এখান থেকে যদি ওয়াটার ফ্লো বন্ধ হয়ে যায়, যদি এই পোর্শনটা যদি ম্যাচ করে যায়, যদি দুটো কানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে ওয়াটার ফ্লো বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু এই পোর্শনটার মিয়ান্ডারিং হবে না, কারণ এখান থেকে তার ওয়াটার ফ্লো হচ্ছে না। বাট বাই চান্স যদি এখান থেকে ওয়াটার ফ্লো, মানে ওয়াটার যদি ডিরেক্ট কানেক্ট না হয়ে যায়, এখান থেকে যখন ওয়াটার ফ্লো হচ্ছে এটাও কখনো 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 না কখনো ইরোট হতে হতে ম্যাচ করে যেতে পারে। এই পোর্শনেও কিন্তু দেখো ইরোট হতে হতে কোনো না কোনো, মানে আজ না হোক 50 বছর পর হলেও এখান থেকে ম্যাচ করে যেতে পারে, তখনই কিন্তু এইরকম শেপ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এগুলোকে বলা হয় মেন্ডারিং রিভার। দেন হচ্ছে ব্রাইডেড রিভার। ব্রাইডেড রিভার কি? দেখো এই ধরনের রিভারের উইথ অনেকটা বেশি হয়, দেখতে পাচ্ছ এখান থেকে এই এই পোর্শন, এটা হচ্ছে একটা রিভার ব্যাংক আর এটা হচ্ছে একটা রিভার ব্যাংক, বাট একটা স্ট্রেঞ্জ ব্যাপার দেখো, এখানে কিন্তু
পুরোপুরি রিভার কিন্তু ফ্লো হচ্ছে না, মানে রিভারের যে ওয়াটার সেটা কিন্তু পুরো ব্যাংক নিয়ে কিন্তু ফ্লো হচ্ছে না। এটা কি হয়েছে দেখো, ছোট 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 ভাগে, মানে নিজেদের মতন র্যান্ডামলি, নিজেদের খুশি ইচ্ছা খুশি মতন দেখো এরা ফ্লো হচ্ছে। বাট এরা কিন্তু যেখান থেকে তৈরি হয়েছে আর যেখানে গিয়ে মিট করবে, এরা পুরোটাই কিন্তু এভাবে ফ্লো হয়েছে। এরা এদের মধ্যে ডিরেক্ট কানেক্ট নেই, বাট ইনডিরেক্টলি কিন্তু এরা দেখো একসাথেই কিন্তু পুরো পথটা, মানে এদের যে জার্নি সেটা কিন্তু একসাথেই থাকে। বাট এরা কখনো একসাথে মিলেমিশে চলে না। এরকম ছোট 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 ন্যারো পোর্শনে, মানে এদের উইথ গুলো খুব ন্যারো হয়, মানে অ্যাকচুয়াল রিভারের উইথটা কিন্তু অনেকটা, বাট এর যে ওয়াটার ফ্লো, সেই ফ্লোয়িং পাথ যেটা থাকে সেটা খুব ন্যারো উইথের হয়। এরা পুরোটা একসাথে ওই ন্যারো উইথ ছোট 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 পার্টে ভাগ হয়ে ওরা পুরোটা একসাথে ক্রস করে। এই টাইপের যে রিভার গুলো, এইটাকে বলা হয় ব্রাইডেড রিভার। দেন কি ছিল, ফ্ল্যাট হাইড্রোগ্রাফের ওপর বেস করে আমরা রিভারকে দুটো টাইপে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ফ্ল্যাশি রিভার আর একটা ছিল নর্মাল রিভার। ফ্ল্যাশি রিভার হচ্ছে এই টাইপের রিভার গুলো, দেখো তোমরা এখানে দেখলে খুব ভালো করে বুঝতে পারবে, এটা হচ্ছে ন্যাচারাল ওয়াটার ফ্লো, ন্যাচারাল টাইমে। এখানে দেখো রিভার যে ব্যাংক রয়েছে, এই সাইডে যে রিভার ব্যাংক আর এখানে যে রিভার ব্যাংক, দেখো এটার সাথে কিন্তু মানে রিভারের ওয়াটার ফ্লো আর রিভার ব্যাংকের হাইটের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো সামহাও যদি এই রিভারে বেশি জল চলে আসে, তখন কি হয়ে যাবে, ইজিলি এই যে পাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে ফ্লাড হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, তাই তো? নর্মালি যে বোল্ডার রিভার আমরা আগে যেটা দেখে এসেছি, বোল্ডার রিভারের ক্যারেক্টারিস্টিক্স যেরকম থাকে, ওই রিভার গুলোতেই যদি বেশি জল চলে আসে তাহলে কিন্তু তাদেরকেই আমরা ফ্ল্যাশি রিভার বলে দেব। কারণ ওদের তো ডেপথ সেভাবে নেই, ওরা জল কিন্তু বেশি, মানে ওদের ওয়াটার যে ক্যাপাসিটি সেটা কিন্তু খুব কম থাকে, কারণ ওরা তো সার্ফেসের ওপর থেকে ডিরেক্ট জাস্ট ফ্লো হয়ে যাচ্ছে, ওদের কোনো মানে রিভার বেড বা রিভারের যে ন্যাচারাল ডেপথ এরকম কোনো ব্যাপার নেই। সো এখানে কি হবে, এই ধরনের রিভার গুলোতে জল একটু বেড়ে গেলেই কিন্তু চারপাশটা জলের নিচে চলে যাবে। এক্সেস ওয়াটার যখনই হয়ে যাবে তখন এর যেহেতু ক্যাপাসিটি খুব কম, ডেপথ নেই, অলমোস্ট নেই, ক্যাপাসিটি খুব কম, সেই জন্য জল ওপর দিকে উঠে আসবে। এই টাইপের রিভার গুলোকে বলা হয় ফ্ল্যাশি রিভার। আর নর্মাল রিভার কি, নর্মাল রিভার যে টাইপের রিভার গুলো আমরা দেখি যে গরমকালে অনেকটা নিচে জল থাকে, দেন রেনি সিজনে হ্যাঁ জলের হাইট অনেকটা বেড়ে যায়, জল অনেকটা উপর দিকে উঠে আসে, বাট খুব সহজে কিন্তু চারপাশটা ভাসিয়ে দেয় না। এই টাইপের যে রিভার গুলো হয় সেই রিভার গুলোকে বলা হয় নর্মাল রিভার। ওকে, দেন কি ছিল, লাইফ স্টেজ, মানে রিভার কোন স্টেজে রয়েছে সেই স্টেজটাকে বলা, সেই স্টেজের উপর বেস করে আমরা রিভারকে তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা ভার্জিন রিভার আর একটা ম্যাচিওর রিভার আর একটা ইয়ং রিভার। ভার্জিন রিভার মিনস হচ্ছে শৈশবকাল, মানে নদীর ফ্লো সবে শুরু হয়েছে, অন্য কোনো জায়গা থেকে ওয়াটার পেলে তবে তার মধ্যে থেকে ওয়াটার ফ্লো হবে, এইরকম একটা টেন্ডেন্সি, মানে ওর যে রিভার যে পাথটা সেটা মানে কি বলবো ড্রাই অবস্থাতে রয়েছে, এটা ড্রাই অবস্থাতে রয়েছে, কিন্তু সেখানে যদি কোনো জায়গা থেকে সে যদি ওয়াটারের সাপ্লাই পায়, অবভিয়াসলি ন্যাচারাল ওয়াটারের যদি সাপ্লাই পায় তবে তার মধ্যে থেকে ওয়াটার ফ্লো হবে। এই টাইপের যে রিভার গুলো সেগুলোকে বলা হয় ভার্জিন রিভার। দ্যাট মিনস সবে সবে তৈরি হওয়া যে রিভার গুলো, বা অনেক পুরনো হয়ে গেছে, আগে কোনো সময় জল যেত, সারা বছর জল মানে ওয়াটার ফ্লো করতো, বাট এখন পার্টিকুলার কোনো একটা সাপোজ মনসুন সিজনে মানে বর্ষাকালে শুধুমাত্র সেখান থেকে ওয়াটার ফ্লো করে, এই টাইপের রিভার গুলোকে আমরা আলাদা করে ভার্জিন রিভারের আন্ডারে ফেলতে পারি। মানে যারা ইন্ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ড করে আছে অন্য কোনো ওয়াটার সোর্সের ওপর, ঠিক আছে? দেন হচ্ছে ম্যাচিওর রিভার। ম্যাচিওর রিভার মিনস হচ্ছে না ড্রাই, না এক্সেস ওয়াটার, দ্যাট মিনস ম্যাচিওর। এটা আমরা আমাদের মানুষের লাইফের সাথে ম্যাচ করাতে পারি। ম্যাচিওর মিনস হচ্ছে কিছুটা ডিপেন্ডেবল, বাট নিজের ভালো, নিজের
খারাপ, নিজের লাইফটাকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বা ফ্লো করিয়ে নিয়ে যাওয়ার মতন মেন্টালিটি যখন তৈরি হয়ে যায়, দ্যাট মিনস মানুষের ক্ষেত্রে মেন্টালিটি হবে, রিভারের ক্ষেত্রে থোড়ি না মেন্টালিটিটা স্যুট করবে, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। রিভারের মধ্যে যখন নিজেকে ফ্লো করে নিয়ে যাওয়ার একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয়ে যায়, মানে সে এমন নয় যে সামার সিজন আসলে পুরো শুকিয়ে গেল, বা অন্য কোনো রিভার বা অন্য কোনো কি বলবো ওয়াটার কোর্সের ওপর সে ডিপেন্ড করে আছে, তা নয়। এই টাইপের রিভার গুলোকে বলা হয় ম্যাচিওর রিভার। আর অবভিয়াসলি ইয়াং রিভার মানে যে নদী বছরের পর বছর ধরে বয়ে আসছে, মানে যে তার লাইফের অনেক কিছু দেখেছে, যেমন পুরনো যে নদীগুলো থাকে, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেইন যে নদীগুলো, নীল নদ। এখানে যে ছবিটা আমি কালেক্ট করেছি এটা হচ্ছে নীল নদের ছবি, নীল নদের প্রায় এন্ডিং পোর্শনের ছবি এটা, ঠিক আছে। সো এই টাইপের রিভার গুলোকে বলা হয় ইয়াং রিভার, দ্যাট মিনস এরা নিজেরা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, ওকে, এদের কারোর হেল্প লাগে না, এদের হেল্পে বাকিরা রয়েছে, ঠিক আছে। সেই অনেকটা হচ্ছে শাখা নদী, উপনদী আর মেন নদী এইরকম ব্যাপার। ইয়াং রিভার মিনস আমরা মূল নদীটাকে বলতে পারি। আর তার আগে ছিল ম্যাচিওর রিভার মিনস শাখা নদী, মানে ইয়াং রিভারের সাথে ডিরেক্ট কানেক্টেড শাখা নদী। দেন হচ্ছে শাখা নদী থেকে যে ওয়াটার কোর্স ফ্লো হয় সেগুলোকে আমরা বলতে পারি ভার্জিন রিভার, উপনদী, ওকে। সেই ছোটবেলায় আমরা যেটা পড়ে এসেছিলাম। তো তার বেসিসে আমরা এই লাইফ স্টেজের বেসিসে আমরা ভাগ করতে পারি, ওকে। দেন লাস্ট ছিল হচ্ছে লোকেশনের উপর বেস করে আমরা রিভারের দুটো ক্লাসিফিকেশন করতে পারি, একটা হচ্ছে হিমালয়ান রিভার আর একটা হচ্ছে নন হিমালয়ান রিভার। হিমালয়ান রিভার মিনস হিমালয়ের বরফ গলা জলে যে নদীগুলো তৈরি হয়েছে, আর নন হিমালয়ান রিভার মিনস হচ্ছে ওই যে বললাম আরাবল্লী, বিন্ধ্য পর্বত, এইসব জায়গা থেকে যেগুলো তৈরি হয়েছে। একটা জিনিস হচ্ছে নদীর ওয়াটার ফ্লো, মানে কোন সিজনে কিরকম ওয়াটার ফ্লো করে, নদী থেকে সারা বছর জল পাওয়া যাবে কি যাবে না, এই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা রিভারকে আরো দুটো ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে পেরিনিয়াল রিভার আর এটা হচ্ছে নন পেরিনিয়াল রিভার। পেরিনিয়াল রিভার হচ্ছে সারা বছর যে নদীগুলো থেকে আমরা জল পাই, ঠিক আছে। মেনলি এই বরফের জলে, সরি, বরফ গলা জলে, মেল্টিং স্নো থেকে যে রিভার গুলো তৈরি হয়, সেই রিভার গুলো থেকে কিন্তু আমরা মোটামুটি সারা বছর জল পাই। যেমন দেখো গঙ্গা, ব্রহ্মপুত্র, এগুলো থেকে কিন্তু আমরা সারা বছর জল পাই, ঠিক আছে। আর নন হিমালয়ান রিভার যেগুলো আছে সেগুলো থেকে আমরা সারা বছর জল পেতেও পারি, নাও পেতে পারি। বাট আমাদের ইন্ডিয়াতে যে সাউথের দিকে যে নদীগুলো আছে, এটা বলেছেন যে ছোট ছোট পাহাড় পর্বত থেকে যে নদীগুলো তৈরি হয়েছে, যে ওয়াটার ফল গুলো তৈরি হয়েছে, মানে জলপ্রপাত, যে ওয়াটার ফল গুলো থেকে যে নদীগুলো তৈরি হয়েছে, সেগুলোতেও মোটামুটি সারা বছর জল পাওয়া যায়। কারণ দেখো সাউথের দিকে তো কোনো পর্বত নেই যে সারা বছর বরফ রয়েছে বলে সেখান থেকে সেই বরফ গলে গলে মানে রেনি সিজনে বর্ষার জল পাচ্ছি নদীতে, আর সামার সিজনে ওই বরফ গলা জলে নদীগুলো জল পাচ্ছে, আমাদেরকে জল সাপ্লাই দিচ্ছে, তা তো নয়। কারণ ইন্ডিয়ার সাউথে এরকম কোনো পর্বত নেই, পাহাড় প্রচুর আছে, পর্বত নেই। আর পাহাড়ে কিন্তু যে সবসময় যে বরফ থাকতেই হবে সেটা কিন্তু ম্যান্ডেটারি নয়, বাট পর্বত মিন্স হচ্ছে যেখানে স্নো রয়েছে, ঠিক আছে। তো হিমালয় থেকে যে নদীগুলো তৈরি হয় সেগুলো ম্যাক্সিমামটাই পেরিনিয়াল রিভার হয়, দ্যাট মিনস বরফ গলা জলে পুষ্ট নদী, আমরা ছোটবেলায় যেটা পড়েছিলাম। আর আরেকটা কি পড়েছিলাম, বৃষ্টির জলে পুষ্ট নদী, দ্যাট মিনস রেনি সিজনে যখন বৃষ্টি হয় তখন যে যে রিভার থেকে আমরা জল পাই, সেই রিভার গুলো থেকে কিন্তু আমরা শুধু রেনি সিজনেই জল পাবো, বা রেনি সিজন চলে যাওয়ার পর পর জল পাবো, বাট সামার সিজনে কিন্তু সেই রিভার গুলোতে কোনো জল থাকবে না। দ্যাট মিনস সেই রিভার গুলো অনেকটা ভার্জিন রিভারের মত, মানে ভার্জিন রিভারের যে ক্যারেক্টারিস্টিক্স থাকে, মানে কোনো সোর্স না পেলে তার মধ্যে থেকে ওয়াটার ফ্লো হচ্ছে না, দ্যাট মিনস সে পুরোপুরি ডিপেন্ডেবল কারোর উপর, ঠিক আছে। সো হিমালয়ান রিভার ম্যাক্সিমামটাই পেরিনিয়াল রিভার হয়। আর নন পেরিনিয়াল রিভার হচ্ছে যেগুলোতে সারা বছর আমরা জল পাই না, দ্যাট মিনস রেন ওয়াটারে
যে নদীগুলো ফিড হয়, স্নো ওয়াটার ফিডে যেগুলো হয় সেগুলো হচ্ছে পেনিয়াল রিভার বা হিমালয়ান রিভার আমরা বলতেই পারি সেগুলোকে, কারণ হিমালয়ে যে স্নো রয়েছে এরকম স্নো তো আর কোথাও নেই। হ্যাঁ, এবার আন্টার্কটিকাতে গেলে সেটা অন্য জিনিস, সেটা আলাদা জিনিস। আমি যেহেতু মানে ড্রেনেজ সিস্টেমের কথা বলছি, তো সেই জন্য বলছি যে হিমালয় থেকে যে স্নো, মেল্টিং স্নো তে ফিডেড হয়ে যে ওয়াটার গুলো ফ্লো হচ্ছে সেগুলো থেকে আমরা সারা বছর জল পাচ্ছি। আর যেগুলো থেকে আমরা সারা বছর জল পাই না, যেগুলো রেন ওয়াটারে ফিডেড হয়, সেগুলোকে বলা হয় নন পেরিনিয়াল রিভার। হিমালয়ান রিভার জাস্ট এর তো অনেক এক্সাম্পল আমরা পাবো। আর নন হিমালয়ান রিভার যে বললাম ম্যাক্সিমামটা, আমরা যদি আমাদের ইন্ডিয়ার কথা যদি ভাবি তাহলে ইন্ডিয়ার সাউথের দিকে যে নদীগুলো আছে, যে নর্মদা, তৃপ্তি, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানন্দা, এগুলো কিন্তু বৃষ্টির জলে পুষ্ট নদী, আইদার বৃষ্টির জলে পুষ্ট নদী অথবা ওই যে থাইডাল রিভার যেটা বলেছিলাম, মানে সমুদ্রের জল ঢুকে সেটা জনবসতির মধ্যে, মানে লোকালিটির মধ্যে ফ্লো করেছে, ঠিক আছে, এরকমও হতে পারে, এরকম রিভারও হতে পারে, বাট নন হিমালয়ান। দ্যাট মিনস হিমালয় পর্বত থেকে তৈরি হয়নি সেগুলো কোনোভাবেই, ঠিক আছে। তো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে রিভার আর রিভারের ক্লাসিফিকেশন। এই রিভারের ক্লাসিফিকেশনের কিন্তু কোশ্চেন আসছে, মানে সেমিস্টারে আসতে পারে যে ক্লাসিফাই দ্য ভেরিয়াস টাইপ অফ রিভার। ওকে, তখন এই প্রত্যেকটা রিভারের নাম লিখে জাস্ট ওই 1-2 লাইন করে লিখে দেবে। ওকে, আর তোমরা, তোমাদের যে আমি নোটসটা প্রোভাইড করব সেই নোটসটাতে আই হোপ সেই নোটসটার মধ্যে আমি ইন্ডিয়ার রিভার ম্যাপের একটা ডায়াগ্রাম দিয়েছি। তো সেখান থেকে দেখে নেবে, সেখান থেকে তোমরাই আইডেন্টিফাই করে নেবে কোনগুলো হিমালয়ান রিভার, কোনগুলো নন হিমালয়ান রিভার। এগুলো কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করে নিতে পারবো, কারণ কোথা থেকে তৈরি হচ্ছে, সোর্স অফ ওয়াটার, ন্যাচারাল যে ওয়াটার ফ্লোটা হচ্ছে তার সোর্স কোথায় সেটা জানতে পারলেই আমরা বুঝে যাব সেটা হিমালয়ান রিভার না নন হিমালয়ান রিভার। হ্যাঁ, আর বাকি যে ক্লাসিফিকেশন গুলো সেগুলো নর্মালি আমাদেরকে মানে সার্ভে করে জানতে হবে। সার্ভে করে মিনস আমাদেরকে দেখে বুঝে তারপর জানতে হবে। বাট হিমালয়ান আর নন হিমালয়ান আমরা কিন্তু ইজিলি ম্যাপ দেখে বুঝে নিতে পারবো। সো তোমরা নিজেরা একটু নোট ডাউন করে নেবে ম্যাপ দেখে যে কোন কোনগুলো হিমালয়ান রিভার আর কোন কোনগুলো নন হিমালয়ান রিভার। শুধু ইন্ডিয়ারটাই করো, কারণ আমরা তো ইন্ডিয়ান, শুধু ইন্ডিয়ারটাই এনাফ আমাদের জন্য। ওকে, আই হোপ তোমাদের সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো প্রবলেম থাকে সেটা লাইভ ক্লাসে তোমরা আমাকে বলবে। ওকে, থ্যাংক ইউ।